দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসতে চলেছে। 25 এবং 26 সেশনের যে প্রশ্নগুলো এসেছে, কন্ডিশনাল সেন্টেন্স 4 ধরনের হয়: জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। প্লুরাল নাউন ইজ ইকুয়াল টু প্লুরাল ভার্ব। লাইফ ইজ এ পাজল মানে হলো জীবনটা হলো একটা ধাঁধা, জীবনটা একটা ধাঁধা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি এন্ড আলিম 26 ব্যাচ, পরীক্ষা তো শেষ, এখন সামনে কি? সামনে অ্যাডমিশন। একটা বড় একটা যুদ্ধের পালা, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তোমাদের সামনে সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ আসতে চলেছে। সেজন্য নিজেদেরকে প্রিপেয়ার করা দরকার। তোমরা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য 3 থেকে 4 মাস সময় পাবা। এই সময়ের মধ্যেই নিজেদেরকে গুছিয়ে নিতে হবে। তোমাদের পিছনের যে ব্যর্থতাগুলো আছে, যে গ্যাপগুলো আছে, তোমাদের বিশ্ববিদ্যালয়ে নিজেদেরকে যাচাই করার জন্য এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আর তোমাদের সাথে আছে আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসা। আমরা ইউনি মিশন নিয়ে কাজ করব মানবিকের শিক্ষার্থীদের জন্য। প্রথমত, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য তোমাকে প্রিপারেশনের প্রথম পর্যায়ে যেই ব্যাপারটাকে সামনে রাখতে হবে সেটা হলো, যেই বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিবা সেই বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নগুলো কেমন হয় সেটা সম্পর্কে ধারণা নেওয়া প্রয়োজন। সেজন্য আজ থেকে আমরা ধারাবাহিকভাবে শুরু করছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে বিগত সালগুলোতে আসা প্রশ্নগুলো আমরা সলভ করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, কারণ আমাদের প্রত্যেকেরই আবেগ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025 এবং 26 সেশনের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো চলো আমরা একটু সলভ করি। আমরা জানি যে মানবিকের ক্ষেত্রে ইংরেজিতে 15টা প্রশ্ন হয়ে থাকে, বাংলায় 15টা এবং জেনারেল নলেজে 30টা, আর রিটেন পার্ট তো আলাদা আছেই। তো চলো আজকে আমরা এখানে দেখব যে ইংরেজির যে 15টা এমসিকিউ প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো কেমন আসে, চেহারা দেখতে কেমন, একটু দেখে আসি। আচ্ছা, তাহলে দেখি। ইফ দ্য মাইগ্রেন্ট হ্যাড টেকেন মোর প্রেকশনস দে ড্যাশ ড্যাশ সারভাইভ। আচ্ছা, প্রথমত আমাদেরকে এই প্রশ্নটা পরে আগে বোঝা লাগবে যে এই প্রশ্নটা আসলে কোন টপিক থেকে এসেছে। আমরা এখানে মূল টপিক উল্লেখ করে দিয়েছি যে ইফ দিয়ে শুরু হয়েছে, তারপরে হেড আছে, তারপরে V3 আছে। তার মানে কি, এই সিনড্রোম দেখে আমরা আসলে বুঝতে পারছি যে এটা হলো আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার আমরা জানি কি, কন্ডিশনাল সেন্টেন্স 4 ধরনের হয়: জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তো আমরা এই ক্ষেত্রে যে ব্যাপারটা দেখতে হবে, প্রথমত আগে সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখবো। দেখো, ইফ দিয়ে শুরু হয়েছে, তারপরে সাবজেক্টের পরে আছে কি হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। তাহলে পরবর্তীতে কি হয় আমরা জানি, থার্ড কন্ডিশনের যেই রুলস আছে সেখানে বলা আছে যে ইফ প্লাস হ্যাড প্লাস V3 যদি হয় ইজ ইকুয়াল টু কি হবে, ইজ ইকুয়াল টু হবে হলো would have plus V3, would have plus V3। তাহলে স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুযায়ী বলতো কোনটা রাইট আনসার হয়, কোনটা রাইট আনসার হবে? উইল হবে, উড হবে, উইল হ্যাভ নাকি উড হ্যাভ? তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী দেখতে পাই যে রাইট আনসার হলো এখানে উড হ্যাভ। তাহলে আমরা এখানে বলতে পারি কি, ইফ দ্য মাইগ্রেন্ট হ্যাড টেকেন মোর প্রেকশনস দে উড হ্যাভ সারভাইভড। যদি অভিবাসী, মাইগ্রেন্ট মানে কি অভিবাসী, যারা দেশ থেকে যারা অন্য দেশে যারা চলে যায়, অভিবাসী লোকটি যদি হ্যাড টেকেন মোর প্রেকশাস, সে যদি মানে বেশি সতর্কতা, মানে তুলনামূলক বেশি সতর্কতা অবলম্বন করত, তাহলে কি দে উড হ্যাভ সারভাইভ, সে হয়তো বেঁচে থাকতো, সে হয়তো বেঁচে থাকতে পারতো। তাহলে এখানে আমরা পাইলাম যে এখানে কন্ডিশনাল সেন্টেন্সের থার্ড কন্ডিশন যেটা, সেই কন্ডিশন অনুযায়ী এখানে কি হবে, উড হ্যাভ হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরের প্রশ্নে আমরা চলে যাই। 2 নম্বরে, শি লিন ড্যাশ 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 দ্য ওয়াল গাস্পিং ড্যাশ ড্যাশ ব্রেথ। আচ্ছা, এখানে দেখো, শি লিন, লিনের সাথে কি, লিনের সাথে কি যায়? অন যায়, বাই যায়, না এগেইনস্ট যায়, কোনটা? আমরা জানি এটা প্রেপোজিশন। হ্যাঁ, প্রেপোজিশনের আমরা প্রেপোজিশনাল ফ্রেজ যেগুলো, এর মধ্যে একটা প্রেপোজিশনাল ফ্রেজ আছে lean against, প্রিপোজিশনাল ফ্রেজ আছে lean against। leaned against মানে কি? leaned against মানে হলো
দেয়ালে হেলান দেওয়া, লিন এগেইনস্ট মানে কি কোনো কিছুতে হেলান দেওয়া, তাহলে কিসে? দ্য ওয়াল, দেওয়ালে হেলান দেওয়া। তাহলে আমরা জানি যে লিন এগেইনস্ট নামে একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে যেটাতে কি করা হয়, যেটা অর্থ হলো দেয়ালে হেলান দেওয়া। তাহলে আমরা বলতে গেলে শি লিন এগেইনস্ট দ্য ওয়াল, তো আমরা কি অন, অর্থাৎ আমরা কি দেয়ালের সাথে কি অন, দেয়ালের উপরে কি কেউ হেলান দেয় নাকি দেয়ালের সাথে হেলান দেয়? এগেইনস্ট মানে দেয়ালের উল্টা পাশে, এগেইনস্ট মানে কি বিপরীতে। তো আমরা যখন কোনো কিছু যখন ধরো আমি যখন এই বোর্ডটাতে যদি হেলান দিই, তার মানে কি আমি বোর্ডটার বিপরীতে আমি হেলান দিয়েছি, তার মানে কি লিন এগেইনস্ট, মানে দেয়ালের হেলান দেওয়ার ক্ষেত্রে লিন এগেইনস্ট ব্যবহার করা হয়। তাহলে আমরা পাইলাম শি লিনড এগেইনস্ট দ্য ওয়াল, সে দেয়ালের বিপরীতে হেলান দিল কি গাস্পিং ফর ব্রেথ, গাস্পিং ফর, এই গাস্পিং ফর ব্যবহার করা হয়, গাস্পিং ফরটা ব্যবহার করা হয় হাঁপাতে হাঁপাতে, ঠিক আছে, হাঁপাতে হাঁপাতে শ্বাস নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমরা বলতে পারি যে শি লিনড এগেইনস্ট দ্য ওয়াল গ্যাসপিং ব্রেথ, অর্থাৎ গ্যাসপিং ফর ব্রেথ, সে হাঁপাতে হাঁপাতে মানে দেয়ালে হেলান দিয়ে হাঁপাতে হাঁপাতে শ্বাস নিচ্ছিল। অর্থাৎ ধরো কোনো এক জায়গায় কেউ হয়তো ভয় পাইছে, হ্যাঁ, তো ভয় পাওয়ার পরে সে কি করতেছিল, এই যে দেখো আমরা এখানে আমরা কিন্তু চিত্রে দেখিয়ে দিছি যে সে কি করছে, ধরো কোনো ডাকাতের হাত থেকে সে বেঁচে আসছে, সে কি করছে দেয়ালে হেলান দিয়ে সে কি করতেছে এখানে হাঁপাতে হাঁপাতে শ্বাস নিচ্ছে। তাহলে এই ব্যাপারটাই শি লিনড এগেইনস্ট দ্য ওয়াল, সে দেয়ালের বিপরীতে কি করছে হেলান দিয়ে, তারপরে কি করছে সে গাস্পিং ফর ব্রেথ, সে হাঁপাতে হাঁপাতে শ্বাস নিচ্ছে। তাহলে আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। আমরা এরপরে চলে যাব তৃতীয় কোয়েশ্চনে। তৃতীয় কোয়েশ্চন এখানে হলো আমাদের কারেক্ট সেন্টেন্স, হ্যাঁ, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে 4টা অপশন আছে, আমাদেরকে বাছাই করতে হবে কোন সেন্টেন্সটা আসলে কারেক্ট, বাছাই করতে হবে। তাহলে দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। প্রথমে জয়তী ফরবেড হিম টু গো টু দ্য মিটিং, অর্থাৎ জয়তী তাকে মানে কি ধরো সামথিং, কেউ কোনো একটা ছেলেকে ফরবেড মানে কি নিষেধ করা, নিষেধ করেছে টু গো টু দ্য মিটিং এ যেতে। ধরো হয়তো জয়তী বুঝতে পেরেছে ওই মিটিং এ গেলে তার কোনো ধরনের সমস্যা হতে পারে অথবা কোনো ধরনের প্রবলেম হতে পারে, সেই জন্য জয়তী কি করছে ফরবেড হিম টু গো টু দ্য মিটিং। এই সেন্টেন্সে কোনো ভুল আছে? এই সেন্টেন্সে কিন্তু আমরা কোনো ভুল দেখি না। হিম গো টু, হুম টু গো টু, কোনো সমস্যা নেই, ঠিক আছে। টুটা হলো প্রথমটা কি, প্রথমটা হলো ইনফিনিটিভ, হ্যাঁ, টু গো, তারপর হলো টু দ্য মিটিং এর দিকে যাওয়া, এরপরটা হলো প্রিপোজিশন। আচ্ছা, তাহলে এটাতে কোনো ভুল নাই, তার মানে এটা রাইট হতে পারে। দেখি বাকিগুলো আসলে ভুল কিনা, বাকিগুলোর ভুল দেখতে হবে। এটাকে রাইট বলতে হলে কি বাকিগুলোকে ভুল প্রমাণ করতে হবে। আমরা যদি কোনো একটা সেন্টেন্স ধরো মাল্টিপল চুজের মধ্যে যদি কোনো একটাকে সঠিক করতে হয়, তাহলে বাকি 3টাকে ভুলগুলোকে আগে ধরতে হবে। দেখো দ্য ড্রাইভার ডেড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট, অর্থাৎ মানে এটা দ্বারা বাক্য দ্বারা বুঝাইতে চাইছে যে একটা অ্যাক্সিডেন্টে ড্রাইভার মারা গেছে। ডেড, এখানে ডেড হবে না, ডেড মানে কি মৃত। তাহলে এখানে ভার্ব কই? ডেড তো ভার্ব না, ভার্ব কি ডাইড, ঠিক আছে। ডাইড যদি হইতো তাহলে ঠিক ছিল যে মৃত হয়েছিল একটা অ্যাক্সিডেন্টে, কিন্তু ডেড তার মানে কি এখানে রং, এখানে ভার্ব নাই, এই সেন্টেন্সটা রং। তারপর দেখো আমল ইজ স্লিপিং ডিউরিং 2 আওয়ার্স, ডিউরিং 2 আওয়ার্স মানে 2 ঘন্টা ধরে বোঝা যাচ্ছে। আমরা জানি সময়ের ক্ষেত্রে, সময় উল্লেখের ক্ষেত্রে ফর 2 আওয়ার্স ব্যবহৃত হয়, ফর 2 আওয়ার্স ব্যবহৃত হয়, ডিউরিং ব্যবহার হয় না। তাহলে ফর 2 আওয়ার্স, এখানে যেহেতু ডিউরিং ব্যবহার হয়েছে এটা রং। 4 নম্বরে দ্য হ্যান হ্যাজ লেন আ ডজন এগ, তাহলে মুরগটি কি 1 ডজন ডিম পারলো। লেইন, এই লেইন অর্থ কিন্তু লেইন অর্থ ডিম পাড়া না, মুরগের ডিম পাড়ার ক্ষেত্রে লেইট ব্যবহৃত হয়, লেইট, ঠিক আছে, লেইট। তাহলে এখানে যেহেতু লেইন আছে তার মানে কি লেইনটা ভুল, লেইড হইতো যে দ্য হ্যান হ্যাজ লেইন, এখানে যেহেতু হ্যাজ এর পরে যেহেতু V3 হবে সেক্ষেত্রে লেইড হওয়ার কথা ছিল, লেইড আর ডজন এগ। তার মানে কি এই 3টা জায়গায় ভুল আছে, তাই আমরা ক নাম্বারটাকে সঠিক বলতে পারি। আচ্ছা, তারপরে আসো 4 নম্বরে চলে যাই। দ্য অ্যান্টোনিম অফ ইমপ্রুডেন্ট, ঠিক আছে। ইমপ্রুডেন্ট মানে কি? ইমপ্রুডেন্ট মানে হলো অবিবেচক, ইমপ্রুডেন্ট মানে কি অবিবেচক, অবিবেচক, ইমপ্রুডেন্ট। আচ্ছা, অবিবেচকের অ্যান্টোনিম মানে কি? বিপরীত অর্থ, অবিবেচকের বিপরীত অর্থ। তাইলে আমরা
অবিবেচকের বিপরীত অর্থ আমরা কি বলতে পারি দেখি, এখানে 4টা যে ওয়ার্ড আছে একটু দেখি। ইনজুডিসিয়াস, ইনজুডিসিয়াস মানে হলো অবিবেচক, বিবেচক, অবিবেচক। তাহলে ধরো আমাদেরকে বলছে অবিবেচকের বিপরীত অর্থ, তাহলে আমরা তো পাইলাম এটা সিনোনিম। তাহলে ইমপ্রুডেন্টের সিনোনিম ইনজুডিসিয়াস, আমরা মানে কি অবিবেচক। হেজিটেন্ট, হেজিটেন্ট কি বিপরীত হইতে পারে? না, হেজিটেন্ট অর্থ হলো দ্বিধাগ্রস্ত, দ্বিধাগ্রস্ত। ধরো কোনো ব্যক্তি দ্বিধাগ্রস্ত, তাহলে সেটাও বিপরীত অর্থ না। রেকলেস, রেকলেস মানে আমরা বলতে পারি বেপরোয়া, বেপরোয়া, বেপরোয়া। তাহলে ইমপ্রুডেন্ট, অবিবেচক, দ্বিধাগ্রস্ত, বেপরোয়া এগুলো তো প্রায় সেম, সিমিলার অর্থ। তার মানে কি একটাও কিন্তু এই ইমপ্রুডেন্টের অ্যান্টোনিম না। একমাত্র অ্যান্টোনিম কি হইতে পারে? অবিবেচকের অ্যান্টোনিম হইতে পারে যে বিবেচক। তার মানে কি ওয়াইজ, ওয়াইজ মানে কি জ্ঞানী। তাহলে জ্ঞানী যে ব্যক্তি সে কিন্তু বিবেচক। তাহলে এখানে আমরা পাই যে ইমপ্রুডেন্টের যেই অর্থগুলো এখানে আছে, যে 4টা, এই 4টার মধ্যে একমাত্র অ্যান্টোনিম হতে পারে ওয়াইজ, আর বাকি 3টাই কি আমরা সিনোনিম হিসেবে বলতে পারি। 5 নম্বরে টু জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন, এখানে আমরা এটা অর্থ আসলে কি, এটা অর্থ কি বোঝায়? টু জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন, মিস অ্যান অপরচুনিটি, জয়েন সামথিং পপুলার, রিটার্ন টু অ্যান আর্লিয়ার টাইম, বিকাম ফিনান্সিয়ালি সলভেন্ট। মানে মিস অ্যান অপরচুনিটি মানে কি? মিস অ্যান অপরচুনিটি মানে হলো যে কোনো একটা সুযোগ মিস করা, ঠিক আছে। জয়েন সামথিং পপুলার মানে কোনো কিছুর ক্ষেত্রে পপুলারিজমকে ব্যবহার করা। দেখো আমরা এখানে আমরা কিন্তু কি দিয়েছি, যে ট্রেন্ডিং, কোনো কিছু মানে ট্রেন্ডিং এর মধ্যে আছে। আমরা এখানে এটা হলো ইডিয়ম এন্ড ফ্রেজ, ইডিয়ম এন্ড ফ্রেজের ক্ষেত্রে ট্রেন্ডিং এ আছে। তাহলে তোমরা এটা দেখেই বোঝার কথা আসলে কি বোঝাতে চাচ্ছি। তাহলে টু জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন, এখানে আমরা মিস অ্যান অপরচুনিটি এটা হওয়ার কথা না, কারণ মিস অ্যান অপরচুনিটি হইলে এই পিছনে এইভাবে উল্লাস দেখতা না। তার মানে কি এটা রং। টু জয়েন সামথিং পপুলার, দেখি এটা ছাড়া আর কিছু পাই কিনা, এটাকে আপাতত রাখলাম। রিটার্ন টু অ্যান আর্লিয়ার টাইম, ঠিক আছে, মানে কাছাকাছি সময়ে ফিরে আসা, এই ধরনের শব্দ আসলে হয় না। বিকাম ফিনান্সিয়ালি সলভেন্ট মানে অর্থনৈতিকভাবে কিছুটা ভালো অবস্থানে যাওয়া। কিন্তু টু জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন মূলত বলা হয় কোনো পপুলারিটির ক্ষেত্রে। ধরো কোনো কিছু হুট করে কোনো পপুলার ব্যক্তি, বা ধরো কোনো পপুলার আন্দোলন, কিংবা এই টাইপের ক্ষেত্রে হুট করে কোনো জিনিস পপুলার হওয়ার ক্ষেত্রে, পপুলার হইলে সেটার ক্ষেত্রে ব্যবহার করে জয়েন সামথিং পপুলার। তাহলে এই ক্ষেত্রে আমরা টু জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন, এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? জয়েন সামথিং পপুলার। এটা হলো এখানে রাইট আনসার, এটা রাইট আনসার, এটার সাথে যায়। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখব সেটা হলো 6 নম্বর। 6 নম্বরে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং। আমাদের এখানে কোন স্পেলিংটাতে আসলে ভুল আছে, কোন স্পেলিংটাতে ভুল আছে। তাহলে আমরা দেখি স্পেলিংটাতে কোথায় ভুল আছে। ধরো প্রথমত সারেপ্টিটাস, সারেপ্টিটাস, এই সারেপ্টিটাস মানে হলো গোপন বা চুপিসারে করা। এখানে একটা ভুল আছে, গোপন বা চুপিসারে কোনো কিছু করা, চুপিসারে করা। দেখি আর বাকিগুলোতে কোনো ভুল আছে কিনা। এখানে একটা ভুল আছে, ভুলটা কি? ভুল হলো SURR, সারেপ্টিটাসে কি হয়? RREP, হ্যাঁ, সারেপ্টিটাস। আচ্ছা, তাহলে এখানে একটা ভুল পাইলাম, সারেপ্টিটাস। খুব সম্ভবত এটাই রাইট আনসার হইতে পারে। তারপর আমরা দেখি বাকি। ট্রেপিডেশন, ট্রিপিডেশন মানে হলো, ট্রিপিডেশন মানে কি? ট্রিপিডেশন মানে হলো ভয় বা আশঙ্কা, ভয় বা আশঙ্কা, ভয় বা আশঙ্কা। ট্রিপিডেশন মানে হলো ভয় বা আশঙ্কা। ইউবিকিউটাস, ইউবিকিউটাস মানে হলো সর্বত্র বিদ্যমান থাকা, সর্বত্র বিদ্যমান থাকা, এটাও ঠিক আছে, ইউবিকিউটাস ঠিক আছে। তারপর হলো ইনোকুয়াস, ইনোকুয়াস মানে হলো ক্ষতিকর নয় এমন, ক্ষতিকর নয় এমন। তাহলে ইনোকুয়াসও ঠিক আছে, ইনোকুয়াসের বানানোর কোনো সমস্যা নেই। ইউবিকিউটাসও ঠিক আছে, ট্রেপিডেশনও ঠিক আছে। তার মানে একমাত্র প্রবলেম হলো সারেপ্টিটাস। এই সারেপ্টিটাসে একটা আর এখানে অনুপস্থিত, যে কারণে এটা হলো ইনকারেক্ট স্পেলিং। তাহলে চলো আমরা মোটামুটি এখানে এই যে আমরা এখানে বলে দিয়েছি যে এটা হলো রং আর বাকিগুলো রাইট। আচ্ছা, তারপরে আমরা চলে যাব এর পরের সেন্টেন্সে, এর পরে যে কোয়েশ্চন। স্ট্রে ডগস,
ডট 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 দ্যামসেলফ ড্যাশ ড্যাশ স্ক্রাবস। আচ্ছা, স্ট্রে ডগস মানে কি? স্ট্রে মানে হলো ভবঘুরে। স্ট্রে মানে কি? ভবঘুরে, ভবঘুরে। ডগস, ভবঘুরে কুকুরগুলো। ডগস মানে কি? কুকুরগুলো। ভবঘুরে কুকুরগুলো ড্যাশ 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 দ্যামসেলফ স্ক্রাবস। স্ক্রাবস মানে হলো কি? স্ক্রাবস মানে হলো ফুটপাতে তারা যেই ময়লাগুলো খায়, এই টাইপের জিনিসগুলো খেয়ে বেঁচে থাকা। তাহলে এখন স্ট্রে ডগস, স্ট্রে ডগস মানে কি? ভবঘুরে কুকুরগুলো। তো ভবঘুরে কুকুরগুলো এটা কি? প্লুরাল। অনেকগুলো কুকুরকে বোঝানো হয়েছে না? প্লুরাল। তো প্লুরালের ক্ষেত্রে আমরা জানি কি, যদি নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্বও কি হয়? প্লুরাল। নাউন প্লুরাল হইলে একটা বেসিক রুল জানবা, প্লুরাল নাউন ইজ ইকুয়াল টু কি? প্লুরাল নাউন ইজ ইকুয়াল টু প্লুরাল ভার্ব। আবার সিঙ্গুলার নাউন ইজ ইকুয়াল টু সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, পার্থক্যটা যেই জায়গায় হয়, দেখো পার্থক্যটা যেই জায়গায় হয় যে আমরা প্লুরাল নাউনের ক্ষেত্রে কি হয়? প্লুরাল নাউনের ক্ষেত্রে এস যুক্ত হয়। যেমন ধরো ডগস, ডগস, হ্যাঁ, ডগস এস যুক্ত হয়। কিন্তু প্লুরাল ভার্বের ক্ষেত্রে কিন্তু এস যুক্ত হয় না। এস যুক্ত হয় সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে। সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে দেখো, যেমন এখানে সিঙ্গুলার ভার্ব একটাও নাই। সিঙ্গুলার ভার্ব হইলে কি হইতো? ফিড, ফিডের সাথে এস যুক্ত হইতো সিঙ্গুলার ভার্ব। তার মানে প্লুরাল ভার্ব এবং প্লুরাল নাউনের ক্ষেত্রে একটা বেসিক পার্থক্য হলো যে প্লুরাল নাউনের সাথে এস যুক্ত হয় আর সিঙ্গুলার ভার্বের সাথে এস যুক্ত হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্লুরাল ভার্ব অনেকগুলোই আছে। ফিড, দেখো ফিডিং এখানে হবে না কেন? ফিডিং এখানে হবে না তার বড় একটা কারণ হলো, ফিডিং হলো জিরান বা পার্টিসিপল। তো এখানে জিরান বা পার্টিসিপলের কোনো জায়গা নাই। এখানে যদি এমিজার যদি থাকতো তাইলে না হয়, বা ওয়াজওয়ার যদি থাকতো তাইলে আমরা ফিডিং দিতাম। যেহেতু নাই, তার মানে কি ফিড হবে। ফেডও হবে না, কারণ এটা কি? পাস্ট। তো আমরা তো বলতেছি নর্মাল কথাবার্তা যে ভবঘুরে কুকুরগুলো খেয়ে বেঁচে থাকে, এটা তো নিত্যদিনের কথা, এগুলো কি প্রেজেন্ট টেন্সে হবে। তার মানে এই দুইটা বাদ। তাহলে ফিড হইতে পারে, ফিড এইটাও হইতে পারে, এটাও হইতে পারে। তাহলে ফিড আমরা লিখলাম। বাকি রইল কি? দ্যামসেলফ অন স্ক্রাব। তাহলে অন, এখানে অন কেন বসবো আমরা বলবো, কারণ দেখো একটা আমাদের একটা ফ্রেজাল ভার্ব আছে, সেটা হলো ফিড অন। ফিড অন, ফিড অন মানে হলো কি? কোনো রকম খেয়ে পরে বেঁচে থাকা, কোনো রকমে বেঁচে থাকা আর কি। তাহলে আমরা যেমন ধরো ইংরেজিতে একটা উদাহরণ দেওয়া হয়, সেটা হলো বার্ডস, পাখিদের ক্ষেত্রে। হ্যাঁ, বার্ডস ফিড অন ইনসেক্টস। অর্থাৎ পাখিরা ফিড অন ইনসেক্টস, পাখিরা কি? পোকামাকড় খেয়ে কোনো রকমে বেঁচে থাকে। পাখিরা তো আর অনেক দামি দামি খাবার পায় না, তারা কি করে? পোকামাকড় খেয়ে কোনো রকমে বেঁচে থাকে। তার মানে কি? ফিড অন মানে হলো কোনো রকমে বেঁচে থাকা। তো আমরা ভবঘুরে কুকুরগুলোর কথা বলতেছি, যে ভবঘুরে কুকুরগুলো তাদেরকে কোনো রকমে এই যে ময়লা আবর্জনা বা যেগুলো আমরা কি ফেলে দিই, হ্যাঁ, রাস্তার যে খাবারগুলো, সেগুলো খেয়ে কোনো রকম কি তারা বেঁচে থাকে। আচ্ছা, তারপরে আসো আমরা পরবর্তী কোশ্চেন দেখি, সেটা হলো দ্য প্লেয়ার্স অ্যালং উইথ দ্য কোচ দ্য ড্যাশ টু অ্যাটেন্ড দ্য মিটিং। দ্য প্লেয়ার্স মানে কি? খেলোয়াড়রা, অ্যালং উইথ দ্য কোচ সহকারে, খেলোয়াড়রা কোচ সহকারে টু অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে রিকোয়ার্ড, ওয়াজ রিকোয়ার্ড, ইজ রিকোয়ার্ড, ঠিক আছে। তাইলে এখানে দেখো মানে মূলত বোঝানো হচ্ছে যে খেলোয়াড়দেরকে কোচ সহকারে, এই যে দেখা এখানে খেলোয়াড়দেরকে কোচ সহকারে, এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূলত খেলা, যে কোচ সহকারে তাদেরকে কি হতে হবে? মিটিং এ উপস্থিত থাকা আবশ্যক। রিকোয়ার্ড মানে কি? আবশ্যক। তাহলে দেখো এখানে আমরা এখানে লিখে দিয়েছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখানে সাবজেক্ট ভার্বের সাথে এগ্রিমেন্ট করতে হবে। দ্য প্লেয়ার্স অ্যালং উইথ, প্লেয়ার্স মানে তো অলরেডি এটা প্লুরাল না? প্লুরাল। অ্যালং উইথ দ্য কোচ আবার যুক্ত হয়েছে মানে কি? প্লুরাল। তো প্লুরালের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দেখো তো, এই যে রিকোয়ার্স, এটা কার ক্ষেত্রে ব্যবহৃত হয়? সিঙ্গুলারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, সিঙ্গুলারের ক্ষেত্রে, সিঙ্গুলার। তার মানে এটা হবে না। ওয়াজ ব্যবহার করা হয় সিঙ্গুলারের ক্ষেত্রে, এটাও হবে না। ইজ ব্যবহার করা হয় সিঙ্গুলারের ক্ষেত্রে, তার মানে একমাত্র এখানে প্লুরালের সাথে আমরা বলছি কি?
প্লুরাল নাউন ইজ ইকুয়াল টু প্লুরাল ভার্ব, প্লুরাল নাউন ইজ ইকুয়াল টু প্লুরাল ভার্ব। যদি বাক্যে যদি নাউন যদি প্লুরাল হয় তাহলে কি ভার্ব হবে প্লুরাল, আর বাক্যে যদি নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। ভেরি ইজি কথাবার্তা। তাহলে দেখো যে এখানে আমাদের একদম কমন কথা হলো, যেহেতু এটা প্লুরাল হয়েছে তার মানে কি এখানে ভার্ব প্লুরাল হবে। তাহলে ভার্ব কোনটা প্লুরাল? আর রিকোয়ার্ড। ভার্ব কোনটা প্লুরাল? আর রিকোয়ার্ড। তারপরে চলো আমরা পরের প্রশ্নে যাই। A person who helps people, a person who helps people through charitable causes is an a বা an। আচ্ছা, বলতেছে যে এ পারসন একজন মানুষ যে মানুষকে হেল্প করে থ্রু চ্যারিটেবল কজেস। মানে চ্যারিটেবল মানে কি, আমরা ধরি যে দাতব্য বিভিন্ন সহযোগিতার মাধ্যমে যারা মানুষকে হেল্প করে। এই যে আমরা এখানে দেখাচ্ছি একজন নারী একজন পুরুষকে কি করতেছে, যে ওই ধরো একজন অসহায় মানুষকে চাদর দিচ্ছে, যে ওই যে পিছনে লেখা দেখো চ্যারিটি, মানে ত্রাণ দিচ্ছে আর কি, ত্রাণ। তাহলে বলতেছি যে মানুষ, একজন মানুষ যে মানুষকে চ্যারিটেবল বা ত্রাণের মাধ্যমে যে সহযোগিতা করে তাকে কি বলা হয়? অপটিমিস্ট। অপটিমিস্ট মানে হলো আশাবাদী, আশাবাদী, আশাবাদী। মিস অ্যান্থ্রোপিস্ট, মিস অ্যান্থ্রোপিস্ট মানে হলো মানব বিদ্বেষী। তাহলে বলো মানব বিদ্বেষী কি মানুষকে ত্রাণ দিবে? মানব বিদ্বেষী কি মানুষকে ত্রাণ দিবে কিনা? দিবে না। তার মানে মিস অ্যান্থ্রোপিস্ট এটাও না, আশাবাদীও না, মানব বিদ্বেষীও না। আইডিয়ালিস্ট, আইডিয়ালিস্ট মানে হলো আশাবাদী, সরি আদর্শবাদী। আইডিয়ালিস্ট মানে হলো আদর্শবাদী। তাহলে আদর্শবাদী এটাও আসলে ক্লিয়ারলি কি হয় না। আমরা সর্বশেষ যেটা ফিল্যান্থ্রোপিস্ট, ফিল্যান্থ্রোপিস্ট বলা হয় মানব হিতৈষী, মানব হিতৈষী। এটার অর্থ হলো মানব হিতৈষী, মানব হিতৈষী অর্থাৎ যে কি মানুষের ভালো কামনা করে। মানব হিতৈষী মানে কি, যে মানুষের ভালো কামনা করে সেটাকে বলা হয় মানব হিতৈষী। তাহলে আমরা বলতে পারি যে পারসন হু হেল্পস দ্য পিপল থ্রু চ্যারিটেবল কজেস ইজ এ ফিল্যান্থ্রোপিস্ট। ইজ এ কি ফিল্যান্থ্রোপিস্ট মানে হলো সে একজন, তাকে বলা হয় একজন মানব হিতৈষী। তাহলে ক্লিয়ার, 9টা ক্লিয়ার হয়েছে। তারপর আমরা যাই এর পরের প্রশ্নে। দেখো, ড্যাশ 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 দ্য ওয়াটার ওয়াজ সল্টি আই কুডন্ট ড্রিঙ্ক ইট। আই কুডন্ট, যে পানিটি, দ্য ওয়াটার ওয়াজ সল্টি পানি ছিল লবণাক্ত, পানি ছিল লবণাক্ত। আই কুডন্ট ড্রিঙ্ক ইট আমি সেটা পান করতে পারিনি। আই কুডন্ট আমি মানে আমি তখন কি করি নাই, মানে করি নাই। এখন দেখো হ্যান্স, হ্যান্স মানে হলো অতএব, হ্যান্স মানে কি অতএব। অ্যাজ এ কনসিকুয়েন্স এর ধারাবাহিকতায়, অলদো যদিও, সিন্স, সিন্স মানে কি অলদো যদিও, সিন্স মানে হলো যেহেতু, সিন্স যেহেতু, যেহেতু। হ্যান্স মানে হলো অতএব, এজ এ কনসিকুয়েন্স এরই ধারাবাহিকতায়, অলদো যদিও। তাহলে দেখো যদিও আমরা যদি হ্যান্স অতএব দ্য ওয়াটার ওয়াজ সল্টি আই কুডন্ট ড্রিঙ্ক ইট, অতএব পানি ছিল লবণাক্ত আমি পান করি, ব্যাপারটা হয় না। এজ এ সিকোয়েন্স এরই ধারাবাহিকতায়, কনসিকুয়েন্স দ্য ওয়াটার ওয়াজ সল্টি, যে পানি ছিল কি লবণাক্ত, আই কুডন্ট ড্রিঙ্ক ইট এটাও যায় না। অলদো যদিও পানি ছিল তবুও আমি, এটা তো হয় না যে যদিও পানি লবণাক্ত ছিল তবুও আমি পান করিনি, মানে এটা তো যদিও সে লবণাক্ত হলে পান করবে কেন? ঠিক আছে, তাহলে হইতে পারে যে যেহেতু, সিন্স, এখানে আমরা কি দিতে পারি সিন্স, সিন্স যেহেতু দ্য ওয়াটার ওয়াজ সল্টি আই কুডন্ট ড্রিঙ্ক ইট, যেহেতু পানিটি লবণাক্ত ছিল। এই যে আমরা এখানে ছবির মাধ্যমে দেখিয়েছি, যেহেতু পানিটি পানিটি তো হয় না পানি, যেহেতু পানি লবণাক্ত ছিল তাই আমরা কি করতে পারি নাই, পান করতে, আই কুডন্ট ড্রিঙ্ক ইট আমি সেটা পান করতে পারি নাই। তাহলে দেখো এই যে কুডন্ট আমি সেটা পান করতে পারি নাই, এখানে কিন্তু আমরা ছবির মাধ্যমে দেখাচ্ছি যে লোকটি হয়তো সমুদ্র সৈকতের কাছে গিয়েছিল, সেখানে পানিগুলো কি ছিল লবণাক্ত, সেজন্য সে পান করতে পারে নাই। আচ্ছা চলো তারপরে আমরা দেখি আমাদের পরবর্তী কি প্রশ্ন আছে। পরবর্তী প্রশ্ন, হ্যাড আই বিন হেয়ার আই ড্যাশ 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 হিম। আচ্ছা তাহলে দেখো হ্যাড আই বিন, এটা মূলত ইনভার্সন, হ্যাঁ ইনভার্সনের ব্যবহার, ইনভার্সন, এখানে মূলত ইনভার্সন হয়েছে। এটা কন্ডিশনাল সেন্টেন্সের একটা ব্যাপার, হ্যাঁ হ্যাড আই বিন হেয়ার, এটা মূলত হ্যাড আই বিনটা মূলত ইনভার্সন করা হয়েছে
ইনভার্সন মানে কি, মানে আই হ্যাড বিন যেখানে থাকে কখনো কখনো এটা ব্যবহারের ক্ষেত্রে হ্যাডটাকে আগে নিয়ে যাওয়া হয়। যেমন এটা ছিল মূলত আই হ্যাড বিন হেয়ার, আই হ্যাড বিন হেয়ার, এখান থেকে হ্যাডটাকে সামনে নিয়ে যাওয়া হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ইনভার্সন। আচ্ছা, এখানে আই হ্যাড বিন হেয়ার কন্ডিশনাল সেন্টেন্সে দেখো আই হ্যাড বিন মানে কি, আই হ্যাড বিন হ্যাড প্লাস আমরা এর আগে একটা পেয়েছি হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 পাইছে না, হ্যাড প্লাস V3 হইলে থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনালে কি হয়, কি হয়, কোড হ্যাভ প্লাস V3, কুড হ্যাভ প্লাস V3, এখানে দেখো কুড হ্যাভ প্লাস V3 স্বাভাবিকভাবে, তার মানে শুড হেল্প, মাস্ট হ্যাভ, ক্যান হেল্প এগুলো হবে না, শুড বা কুড হেল্প হবে। হ্যাঁ, তাহলে কুড হেল্প, দেখো কুড হ্যাভ হেল্পড, এখানে একটু মিস্টেক আছে, এখানে একটু মিস্টেক আছে, দেখো কুড হ্যাভ এর পরে V3 হয়, এখানে প্রশ্নের মধ্যে মেবি একটা মিস্টেক ছিল, এখানে ইডি হবে। হ্যাঁ, ইডি হবে, যেহেতু বাকিগুলো যেহেতু কাছাকাছি না, এটাই কাছাকাছি, যদিও এটাও ভুল কারণ হেল্পের সাথে ইডি নাই, তারপরে যেহেতু স্ট্রাকচারে যেহেতু মিলছে সেজন্য আমরা বলবো এটা রাইট। ঠিক আছে, হ্যাড আই বিন হেয়ার আই কুড হেল্প, যদি আমি সেখানে যদি হতাম তাহলে কি করতাম, আমি তাকে সহযোগিতা করতে পারতাম। বোঝা গেছে, এটা কন্ডিশনাল সেন্টেন্স। তার মানে কি, আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটিতে এক বছরে 2টা কন্ডিশনাল সেন্টেন্স আসছে, এর আগে দেখলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 2টা আসছে। তার মানে কি, এই গ্রামাটিক্যালের এই টপিকগুলো গুরুত্বপূর্ণ, কন্ডিশনাল সেন্টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তারপরে আসো দেখি, the lack of rain in this year may dash dash the total ability of agricultural crops, অর্থাৎ কৃষিজ উৎপাদনের যেই মানে সম্ভাবনা, কৃষিজ উৎপাদনের যে টোটাল সম্ভাবনা, সেই সম্ভাবনা কি হইতে পারে, মে মানে সম্ভবত দ্য লেক অফ রেইনস, অর্থাৎ বৃষ্টি না থাকার কারণে এই বছরে কৃষিজ উৎপাদনের যে সম্ভাবনা সেটা কি হইতে পারে, মে হ্যাভ অ্যাডভার্স এফেক্ট। ঠিক আছে, এখানে মনে রাখতে হবে মেটা কি, মেটা হলো মডেল ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে একটা বেসিক ব্যাপার মনে রাখতে হবে, সেটা হলো মডেলের পরে V1 বসে। মডেলের পরে কি বসে, মডেলের পরে V1 বসে, মানে ভার্বের ফার্স্ট কি যেটা সেটা বসে। তাহলে দেখো প্রথমত দেখতে হবে এখানে ভার্ব কোথায় কোথায় আছে, ভার্ব কোথায় কোথায় আছে। এফেক্ট একটা ভার্ব, ঠিক আছে। ইফেক্ট এটা নাউন, ইফেক্ট কি নাউন, তার মানে এটা আসবেই না, এটা আমাদের ভাবারই দরকার নাই, কারণ এটা হবেই না। ইফেক্ট মানে এখানে তো ভার্বই নাই, তার মানে এটা নাউন। ইফেক্ট মূলত নাউন। আমরা এই জায়গাতে অনেক সময় কি করি যে এফেক্ট হলো ভার্ব, এফেক্ট হলো কি ভার্ব, আর ইফেক্ট হলো নাউন, ফলাফল। ইফেক্ট অর্থ ফলাফল। আচ্ছা, ইফেক্টেড এটাও ভার্ব না, তার মানে কি এই দুইটা বাদ হইতে পারে এখন এফেক্ট এই দুইটার মধ্যে, ভার্ব যেহেতু এই দুইটা, এটা ভার্ব এটা ভার্ব, এই দুইটার মধ্যে যে কোনো একটা। তাহলে দেখো আমাদেরকে মনে রাখতে হবে মেয়ের চাহিদা হলো, এরপর একটা V1 থাকবে, এরপর একটা কি থাকবে, V1 থাকবে। তাহলে এখানে প্রথমটার মধ্যে আছে হ্যাভ আছে, তার মানে কি হ্যাভ তো ভার্বের দ্বিতীয় ফর্ম না, হ্যাভ তো পারফেক্টের ফর্ম, তো পারফেক্টের ফর্ম তো এখানে আসতে পারে না, তার মানে এটাও রং হবে, অ্যাডভার্সলি এফেক্টেড। তাহলে আমরা বলতে পারি দ্য লেক অফ রেইন দিস ইয়ার মে অ্যাডভার্সলি এফেক্টেড। অ্যাডভার্সলি মানে কি, নেতিবাচকভাবে, এফেক্ট মানে হলো প্রভাব ফেলা। তাহলে এই বছর বৃষ্টি না হওয়াটা টোটাল যে এগ্রিকালচারাল ক্রপস যেটা, সেটার সম্ভাবনার উপরে নেতিবাচকভাবে প্রভাব ফেলতে পারে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে নেতিবাচকভাবে এটা আমাদের এখানে কি করতে পারে, প্রভাব ফেলতে পারে। ক্লিয়ার? তাহলে আনসার হলো অ্যাডভার্সলি এফেক্ট। এরপরে আমরা যাই 13 নম্বর। দ্য টিচার আস্কস জারার ড্যাশ 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 ইয়োর এক্সারসাইজ ইয়েস্টারডে ডিউরিং দ্য টাইম অ্যালোটেড টু ইউ। মানে শিক্ষক জারারকে প্রশ্ন করতেছেন, ধরো এই যে জারারের ছবি দেওয়া আছে, এই যে জারারকে তার শিক্ষক প্রশ্ন করতেছেন যে এখানে ইয়োর এক্সারসাইজ ইয়েস্টারডে ডিউরিং দ্য টাইম অ্যালোটেড টু ইউ, তোমাকে গতকাল যেই এক্সারসাইজটা দেওয়া হয়েছিল নির্দিষ্ট টাইম, এটার মধ্যে তুমি করেছো কিনা, এই ধরনের একটা প্রশ্ন হবে আর কি। ঠিক আছে, তাইলে দেখো এখানে একটা জিনিস মাথায় রাখতো, ইয়েস্টারডে আছে।
ইয়েস্টারডে আছে। তাহলে ইয়েস্টারডের চাহিদা কি? ইয়েস্টারডে আমরা জানি পাস্ট সিম্পলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিসের ক্ষেত্রে? পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল। পাস্ট ইনডিফিনিটি বলি যেহেতু ইনডিফিনিট ইউজ করা হয়। ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? ইয়েস্টারডে। তার মানে আমরা বুঝতে পেরে যাচ্ছি যে যেহেতু ইয়েস্টারডে আছে এখানে কি ব্যবহার হবে? পাস্ট হবে। তাহলে ধরো ক্যান, এটা কি? প্রেজেন্ট, এটা হবে না। আর ইউ প্র্যাকটিস, ঠিক আছে, এটাও হবে না। তাহলে হ্যাভও হবে না। হ্যাভ কি? প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এটাও হবে না। তাহলে এখানে একমাত্র পাস্ট সিম্পল আছে কোনটা? ডিড ইউ প্র্যাকটিস। তাহলে দ্য টিচার আস্কস যারাকে প্রশ্ন করেছেন ডিড ইউ এক্সারসাইজ, ডিড ইউ প্র্যাকটিস ইউর এক্সারসাইজ, তুমি কি তোমার এক্সারসাইজ প্র্যাকটিস করেছো ইয়েস্টারডে, গতকালকে, ডিউরিং দ্য টাইম অ্যালটড টু ইউ, তোমাকে যতটুকু সময় বরাদ্দ দেওয়া হয়েছিল ততটুকু সময়ের মধ্যে তুমি কি তোমার প্র্যাকটিস সম্পন্ন করেছো কিনা। তার মানে আমরা বুঝতে পারলাম যে ইয়েস্টারডে থাকার কারণে ইয়েস্টারডের চাহিদা হলো এটা একটা পাস্ট ইনডিফিনিট, মানে এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিটে হবে। সেই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট একমাত্র এখানে ডিড ইউ প্র্যাকটিস আছে। ক্লিয়ার? বোঝা গেছে? তার মানে কি ইংরেজি খুবই সহজ, জাস্ট বেসিক ব্যাপারটা, থিমটা যদি ধরতে পারো যে এটা আসলে কোন থিমের উপর ভিত্তি করে, এখানে কোন সেন্টেন্সটা কোন স্ট্রাকচারে, টেন্স বুঝলে ইংরেজি খুবই সহজ। আচ্ছা আসো, তারপরে আসো 14 নাম্বার দেখি, হুইচ ফিগার অফ স্পিচ হ্যাজ বিন ইউজড ইন দিস সেন্টেন্স। আচ্ছা, ফিগার অফ স্পিচ এটা মূলত লিটারেচারের কাজ। ফিগার অফ স্পিচ বলা হয় যে এটাতে কোন ধরনের ফিগার অফ স্পিচ ব্যবহার হয়েছে। আচ্ছা, আমরা আগে সেন্টেন্সটা পড়ি। লাইফ ইজ এ পাজল, মানে হলো জীবনটা হলো একটা ধাঁধা, উইথ পিচেস দ্যাট ডোন্ট অলওয়েজ ফিট, মানে জীবনটা হলো এমন একটা ধাঁধা যেটার যে পার্টগুলো আছে, যা অংশগুলো আছে একটা আরেকটার সাথে মিলে না। এই যে দেখো, এই যে আমাদের একটা গেম আছে না, আমরা পাজল গেম, যেটা ধাঁধা মিলানো, এই ধাঁধা মিলাইতে গিয়ে দেখা যায় কি আমরা মিলাইতে শেষে গিয়ে কোথাও এক জায়গায় ঠেকে যাই, বা অনেকগুলো মিলানোর পর দেখা যাচ্ছে এখন আর মিলাইতে পারি না। দেখো এখানে আমরা কিন্তু এই ধরনের কিসের মধ্যে পড়ি। তো জীবনটাও কি এরকমের একটা ধাঁধা, যেটা আমরা একটা আরেকটা পার্টের সাথে মিলাইতে পারি না। তাহলে দেখো এই ক্ষেত্রে এখানে আসলে এই ফিগার অফ স্পিচটা আসলে কোন জায়গায় আমরা খুঁজবো? এটা মূলত লাইফ ইজ আ পাজল, জীবনটা একটা ধাঁধা, তো এটাকে আমরা মিলাইতে হবে। আমরা জানি যে জীবনটা একটা ধাঁধা, এই জায়গাতে যদি বলি প্রথমত সিমিলি মানে কি? সিমিলি হলো এস বা লাইক থাকা, এস বা লাইক সরাসরি যদি থাকে তাহলে এটা হলো সিমিলি। তাহলে এস বা লাইক কি আছে? নাই, তার মানে কি সিমিলি হবে না। পার্সনিফিকেশন হলো ধরো কোনো একটা বস্তুর মধ্যে ব্যক্তির গুণাগুণ দিয়ে দেওয়া। ধরো আমি চাঁদকে ধরো স্ত্রীলিঙ্গ হিসাবে ব্যবহার করে আমরা চাঁদকে বলতেছি, মানে কোনো বস্তুর মধ্যে। অথবা ধরো গাছকে আমি মানুষের মতো করে, গাছের সাথে কথা বলা, ধরো গাছকে মানুষের মতো করে ব্যবহার করতেছি। অর্থাৎ কোনো বস্তুর মধ্যে ব্যক্তির বৈশিষ্ট্য দিয়ে দেওয়াকে পার্সনিফিকেশন বলে, এটাও এখানে ব্যবহার নাই। মেটাফোর এই কথাটা মূলত যে লাইফ ইজ আ পাজল, জীবনটা হলো একটা কিসের মতো? লাইফ ইজ আ পাজল, জীবনটা একটা ধাঁধার মতো। তার মানে কি এটা একটা রূপও করতে, জীবনটাকে আসলে ধাঁধা বোঝানো হয় নাই, আসলে ধাঁধা বলা হয় নাই, বরং জীবনের যে জীবন চক্র যেটা, এটা অনেকটা ধাঁধার মতো। সেই জন্য এখানে যিনি এই কথাটা বলেছেন তিনি বলেছেন লাইফ ইজ এ পাজল উইথ পিসেস, যে জীবনটা হলো কি একটা গোলক ধাঁধার মতো, যেটা গোলক ধাঁধা না বরং এই ধাঁধার মতো, যেটা একটা আরেকটার সাথে কি মিলে না। তার মানে কি এটা মেটাফোর আমরা বলতে পারি, মেটাফোর বলা যায়। অক্সিমোরন মানে কি? অক্সিমোরন পরস্পর বিরোধী। তো এখানে তো পরস্পর বিরোধী কিছু হয় নাই, লাইফ পাজল এটা পরস্পর বিরোধী না, বরং আমরা বলবো কি এটা মেটাফোর। এটা হলো ফিগার অফ স্পিচ, আমাদের লিটারেচারের অংশ। লাস্ট আরেকটা কোয়েশ্চন আমাদের বাকি আছে, সর্বশেষ, এটা হলো সিনোনিম। আমরা একটা অ্যান্টোনিম পেয়েছি আগে, এবার সিনোনিম। তার মানে কি সিনোনিম অ্যান্টোনিম থেকে কোয়েশ্চন আসে। তারপরে গুরুত্বপূর্ণ হলো যে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে কোয়েশ্চন আসে। তারপরে আমরা পেয়েছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসে, এগুলো গুরুত্বপূর্ণ। আসো, দ্য সিনোনিম অফ এক্সস্টেড মানে কি? প্রায় নিঃশেষিত হয়ে যাও, মানে অনেক ক্লান্ত হয়ে যাও, ঝিমিয়ে পড়া, অনেক ক্লান্ত হয়ে যাও, নিঃশেষিত হওয়া বা ক্লান্ত, লিখে রাখি নিঃশেষিত। ধরো নিঃশেষিত
সরি নিঃশেষিত নিঃশেষিত হওয়া বা কি ক্লান্ত হওয়া, ক্লান্ত হওয়া, লেখা সুন্দর হচ্ছে না, ক্লান্ত হওয়া। আচ্ছা, এটার সিনোনিম, নিঃশেষিত বা ক্লান্ত হওয়ার সিনোনিম দেখো, রিপ্লেনিস্ট। রিপ্লেনিস্ট মানে হলো পুনরায় পূর্ণ করা, পুনরায় পূর্ণ করা। ডিপ্লেক্টেড মানে হলো ক্লান্ত হওয়া, ক্লান্ত হওয়া বা নিঃশেষিত হওয়া। ইনভিগোরেটেড মানে হলো সজীব, সজীব বলতে পারি বা উদ্যমী বলতে পারি, উদ্যমী বা সজীব। আর এনার্জেটিক মানে কি? এনার্জেটিক মানে হলো উদ্যমী। হ্যাঁ, এনার্জেটিক মানে হলো সজীব বা উদ্যমী, এটা বলতে পারি। তার মানে আমরা এখানে দেখতে পেলাম এক্সস্টেড মানে হলো নিঃশেষিত হওয়া বা ক্লান্ত হওয়া, এটার সাথে মিলে কোনটা? ডিপ্লিক্টেড মানে হলো ক্লান্ত হওয়া বা নিঃশেষিত হওয়া। তার মানে এখানে এক্সস্টেডের সিনোনিম কোনটা? ডিপ্লিক্টেড। তাহলে আজকে এই যে আমরা টোটাল যে প্রশ্নগুলো সলভ করলাম, ধরো অত্যন্ত সহজ, খুব কঠিন কিছু না। কিছু শব্দ হয়তো যেমন ধরো একটু আনকমন ছিল, এর মধ্যে তোমার আমাদের যে রং স্পেলিং এরটা হয়তো একটু আনকমন ছিল, আর বাদ বাকি যেগুলো ছিল খুবই কমন সূত্রগুলোর মধ্যে থেকে ছিল। এর মধ্যে আমরা কন্ডিশনাল সেন্টেন্স থেকে দুইটা পেয়েছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে দুইটা পেয়েছি, আমরা ফ্রেজাল ভার্ব পেয়েছি, ফ্রেজাল ভার্বের ইউজ পেয়েছি, প্রিপজিশনাল ফ্রেজ পেয়েছি, তারপরে আমরা সিনোনিম এন্টোনিম পেয়েছি। মোটামুটি সহজ ব্যাপার ছিল, গ্রামাটিক্যাল মানে ফার্স্ট পার্ট থেকে কিন্তু আমরা কোয়েশ্চন পাই নাই, খুব একটা পাই নাই। হয়তো এটা লিটারেচার থেকে আসছে কিনা আমরা জানি না, যেহেতু লাস্ট আমাদের ফার্স্ট পার্ট বই চেক করা হয় নাই, হয়তো লিটারেচার থেকে আসতে পারে, অথবা এটা বাহির থেকে, এটা কমন ব্যাপার, এটা পড়লেই বোঝা যায়। তার মানে ফার্স্ট পার্ট থেকে খুব একটা কোয়েশ্চন গত বছর ঢাকা ইউনিভার্সিটি ছিল না, সেকেন্ড পার্ট থেকে বেশি আসছে। তো এই ক্ষেত্রে তোমাদের জন্য শিক্ষা হলো, তোমাদেরকে শুধুমাত্র ফার্স্ট পার্টকে বাদ দিয়ে পড়ার সুযোগ নেই, কারণ ঢাকা ইউনিভার্সিটি কখন কিভাবে কোয়েশ্চন করে এটা বলা মুশকিল। ঢাকা ইউনিভার্সিটি এক এক বছর এক এক রূপে কোয়েশ্চন করে, সেজন্য তোমাদেরকে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের উপরে প্রথম কাজ হলো, আপাতত তোমরা যারা আমাদের ক্লাসটা দেখছো, তোমাদের কাছে প্রথম সাজেশন হলো যে তোমরা এখন থেকে যে সকল বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে চাও, সে সকল বিশ্ববিদ্যালয়ের যে বিগত সালের যে কোয়েশ্চনগুলো আছে, যত বছরের কোয়েশ্চন তুমি পাও, সবগুলো কোয়েশ্চন একাধারে সলভ করে ফেলো। আশা করি এই সলভ করা প্রশ্ন থেকেই হয়তো সেম প্রশ্ন আসবে না, বাট সেম নিয়মের প্রশ্ন আসবে। তাহলে আজকে এ পর্যন্তই, আর কথা না বাড়াই, পরবর্তীতে দেখা হবে পরবর্তী যে কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।